আপনি যখন হাঁটাচলা করেন তখন কি কোনো ব্যথা আপনার কোমর থেকে পায়ের দিকে নেমে আসছে? বা ধরুন আপনি বাজার করতে বেরোলেন বা বাইরে কোথাও গেলেন, হঠাৎ করে দেখলেন কোমর থেকে কোনো ব্যথা চালু হয়ে আস্তে আস্তে যেন হাঁটু থেকে যেন পায়ের পাতার দিকে চলে যাচ্ছে। বা ধরুন আপনি রাতের বেলা শুয়ে আছেন কিন্তু কিছুতেই শুতে পারছেন না, বুঝতেই পারছেন না যে পাটা রাখবেন কিভাবে। এত অস্বস্তি হচ্ছে, কাফ মাসলের জায়গাটা যেন ক্র্যাম্পের মতো এরকম একটা ব্যথা হচ্ছে। এই ধরনের সমস্যা যদি আপনার থাকে, আজকের এই ভিডিওটা আপনার জন্য। ওয়েলকাম টু রয় ফিজিও কেয়ার। আমি ডক্টর আকাশ। আজকে আমাদের টপিক হচ্ছে সায়াটিকা রেডিকুলোপ্যাথি। তো আজকে আমরা জানবো যে সায়াটিকা কি, রেডিকুলোপ্যাথি কি। যেরকম আমরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এর ভিডিওতে আমরা বলেছিলাম, ঘাড়ের এখানে যদি আমাদের সার্ভাইকালে কোনো নার্ভ যদি কম্প্রেস হয়ে যায়, তাহলে সেই নার্ভের যে পেন, যে সেন্সেশন, যে অল্টারেশন অফ সিগন্যাল এই হাত অব্দি বয়ে যায়, যে ফিলিংসটা আমাদের হয়, দ্যাট ইজ রেডিকুলোপ্যাথি। এই জিনিসটা যদি আমাদের কোমরে হয় তাহলে আমরা এটাকে লাম্বার রেডিকুলোপ্যাথি বা অনেক সময় সায়াটিকা বলে থাকি। এবার জিনিসটা কেন হয়, কি করে হয়, আর হলেই বা কি করবো? ফার্স্ট আমরা জেনে নিই যে এই জিনিসটা কখন হয়, বা আপনি বুঝবেন কি করে যে আপনার এটা সায়াটিকা বা লাম্বার রেডিকুলোপ্যাথি। সিমটমটা হবে এরকম: আপনি ধরুন বসে আছেন চুপ করে, হঠাৎ আস্তে 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 দেখছেন কিছুক্ষণ বসার পরে আপনার কোমরে একটা ব্যথা চালু হচ্ছে। ব্যথাটা আস্তে আস্তে আপনার গ্লুটিয়াল রিজিয়ন, বাটাক্স হয়ে প্রথমে থাইয়ের দিকে যাচ্ছে। অনেকের থাই অব্দি গিয়ে লিমিটেড হয়ে যায়, ও পরে আর নামে না। অনেকের ক্ষেত্রে সেটা ফার্দার পায়ে যায়, পা থেকে কাফ মাসেলে যায়, কাফ মাসেল থেকে পায়ের পাতা অব্দি চলে যাচ্ছে। বা ধরুন অনেকের ক্ষেত্রে এই জিনিসটাই বেশি হাঁটাচলা, একটু বেশি দাঁড়িয়ে কাজকর্ম করলে বাড়ে প্রথম দিকে, পরে আস্তে 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 বসলেও হয়। ইভেন অনেকের বাড়তে বাড়তে এরকম জায়গাতেও যায় যে রাতে শুয়ে আছেন তখন সমস্যা হচ্ছে, কিন্তু সারাদিন যখন হাঁটাচলা মুভমেন্টের মধ্যে রয়েছেন তখন অতটা অনুভব করতে পারছেন না। এই সিমটম গুলো কিন্তু আমাদের লাম্বার রেডিকুলোপ্যাথি বা সায়াটিকার মধ্যে থাকে। যদি এই সমস্যাটা হয় তাহলে আপনি কি করবেন, আপনি কোন ডাক্তারের কাছে যাবেন, আর এটা ট্রিটমেন্ট কি, আর সব থেকে বড় কথা এটা কারণ কি, এটা হয় কেন। লাম্বার ভার্টিব্রা গুলো যেগুলো আছে, মানে L1 থেকে L5 অব্দি, বা ধরে নিতে পারি স্যাক্রালের আরো কিছু ভার্টিব্রা, এই টোটাল রিজিয়নটা থেকে যে নার্ভ গুলো আসছে, এই নার্ভ গুলো একসাথে মিশে একটা মোটা ব্রাঞ্চ তৈরি করে, যে ব্রাঞ্চটার নাম হচ্ছে সায়াটিক নার্ভ। এই নার্ভটা আমাদের পায়ের কিন্তু অনেক রকম ফিলিংস, কার্যক্ষমতা, মানে অনেক রকম মোটর মুভমেন্ট আর অনেক রকম সেন্সারি সাহায্য করে। কোনো প্যাথোলজিক্যাল কারণে যদি এই সায়াটিক নার্ভের কোন রকম একটা কম্প্রেশন হয়, সেটা মোস্ট প্রবাবলি খুব কমন আমাদের কিন্তু গ্লুটিয়াল রিজিয়নে হয়, যেটা আমরা অন্য ভিডিওতে বলেছি, যাকে বলা হয় পাইরিফর্মিস সিনড্রোম। কম বয়সীদের ক্ষেত্রে বা মাঝ বয়সীদের ক্ষেত্রে, যারা একটু বেশি ঝুঁকে কাজ করেন, বা ধরুন আপনি ভারী বাজার করেন যার জন্য আপনাকে বেন্ড হতে হয়, বড় কাজ করার সময় যারা আমাদের মা কাকিমারা যারা নিচে ঝুঁকে কাজ করেন, এই ক্ষেত্রে কিন্তু কোমরের ডিস্ক বাল্জ হওয়ার বা প্রোট্রুশন অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক হওয়ার চান্স কিন্তু ভেরি ভেরি হাই। এই জিনিসটা কি তাহলে আমরা একটু পিআইভিডি এর ব্যাপারটা জেনে নিই। যদি আমাদের স্পাইনের লিগামেন্ট গুলো প্রপার স্ট্রং না থাকে, স্পাইনের কোর মাসলস গুলো, যে মাসল গুলো স্পাইনটাকে শক্ত করে সোজা করে ধরে রাখতে সাহায্য করছে বা স্টেবিলিটি দিচ্ছে, সেই মাসল গুলো যদি কোনো কারণে উইক হয়ে যায়, তাহলে কিন্তু আমরা যখনই সামনে বেন্ড হই, দুটো ভার্টিব্রার মাঝখানে, সেটা L4 L5 হতে পারে, L5 S1 হতে পারে, বা উপরের কোনো ভার্টিব্রাতেও হতে পারে, তার মাঝখানে যে ডিস্ক থাকে সেই ডিস্ক কিন্তু প্রোল্যাপস হতে পারে, মানে পেছন দিকে চলে যেতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে সামনের দিকে যেতে পারে। পেছন দিকে যখন কোনো ডিস্ক যায় তখন সেই ডিস্ক কিন্তু আমাদের স্পাইনাল কর্ডকে কম্প্রেস করা শুরু করে, কারণ আমাদের স্পাইনাল কর্ড কিন্তু স্পাইনের পেছন দিকেই থাকে। যদি সেটা মাঝামাঝি যায় তাহলে আমরা বলি পোস্টেরো সেন্ট্রাল ডিস্ক বাল্জ। যদি সাইডে একটু কোনাকুনি হয়ে বেরোয়, পোস্টেরো ল্যাটারাল হতে পারে, লেফট সাইডে হতে পারে, রাইট সাইডে হতে পারে। যদি রাইট সাইড দিয়ে বেরোয় তাহলে আপনার সিমটম রাইট সাইডে হবে, যদি লেফট সাইড দিয়ে বেরোয় তাহলে আপনার সিমটম লেফট সাইডে হতে পারে। এর অনেক রকম ভাগ আছে, নিউক্লিয়াস পালপোসাস আছে, অ্যাডিউলাস ফাইব্রোসাস আছে, মানে কতটা পোর্শন বাল্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে সিমটমটা হয়। এর অনেক গ্রেডিংও আছে, গ্রেড 1 2 3 4, কতটা বাল্জ হচ্ছে তার উপরে কিন্তু ট্রিটমেন্ট ডিপেন্ড করে। এবার ধরুন আপনার দীর্ঘদিনের ঝোঁকা কাজ, আপনি বেন্ড হয়ে ওই জিনিস তোলেন, আপনি এত কিছু জানতেন না, যার জন্য আপনার ডিস্ক বাল্জ অলরেডি হয়ে গেছে। তাহলে আপনাকে আমি একটা কথা বলি, যেটা আপনি জেনে খুব খুশি হবেন। আমাদের কমন সাধারণ মানুষের যদি একটা করে এমআরআই করা যায়, তাদের কিন্তু অনেকেরই এরকম অ্যাসিম্পটোম্যাটিক ডিস্ক বাল্জ এমআরআই রিপোর্টে আসতে। মানে জিনিসটা কিরকম, আমরা সবাই বেন্ডিং কাজ করি আর আমাদের শরীর সেইভাবেই তৈরি, সেই জন্য কিছুটা ডিস্ক বাল্জ এখন নর্মাল হিসাবে ধরা হয়। কিন্তু সমস্যাটা সেইখানে যখন সিমটোমেটিক হয়ে যায়, যখন আমাদের
আমাদের প্রবলেম গুলো শুরু হয়। যদি ডিস্ক বাল্জটা একটু বেড়ে গিয়ে যদি স্পাইনের ক্যানালের ডায়ামিটারটাকে শুরু করে দেয়, যেটাকে আমরা বলি এপি ডায়ামিটার, এই ডায়ামিটার যদি কমতে কমতে 7 মিলিমিটার, 6 মিলিমিটার বা আরো কমের দিকে চলে যায়, তখন কিন্তু ইভেন সার্জারি পর্যন্ত করতে হতে পারে বা স্পাইনাল ফিউশন করতে হতে পারে। এই ধরনের সার্জারির দিকে এগিয়ে যেতে হয়, কারণ তখন ফিজিওথেরাপি করেও কিন্তু সবসময় ভালো উপকার পাওয়া যায় না। কিন্তু এরকম আমরা অনেক পেশেন্ট পেয়েছি যাদেরকে সার্জারি রেকমেন্ড করা হয়েছে, কিন্তু ফিজিওথেরাপি করে তাদের সার্জারি থেকে ব্যাক করেছেন, তাদের সার্জারি করতে হয়নি। সার্জন রেফার করে দিয়েছেন যে সার্জারি করতে হবে, বাট ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপি করেছে, পরে সার্জারি থেকে তাকে নর্মাল লাইফে ফিরিয়ে এনেছে উইদাউট এনি কমপ্লিকেটেড প্রসিডিওর, উইথ প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্ল্যান অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তো এটা সম্ভব, এটা একটু প্রপার ওয়েতে করা দরকার। এবার আপনার ধরুন ডিস্ক বাল্জ হয়েছে, আপনার এই সমস্যাটা রয়েছে, তাহলে আপনার এখন কি করা উচিত? প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং কিন্তু পুরোপুরি টেম্পোরারি কিছুদিনের জন্য বন্ধ করে দিতে হবে। ধরুন আপনার ডিস্ক বাল্জ হয়েছে, আপনার এই সিমটম গুলো রয়েছে, তাহলে আপনার এখন কি করা উচিত? প্রথম কথা হচ্ছে আপনার কিন্তু ফরওয়ার্ড বেন্ডিং কিছুদিন টেম্পোরারি বন্ধ করে দিতে হবে। সামনের দিকে ঝোঁকা, ভারী জিনিসপত্র তোলা, এরকম ঝুঁকে বসে থাকা বা বাজে পশ্চার মেনটেন করা, মানে আমি যদি সোজা হয়ে না বসি, যদি একটা দেখি কনস্ট্যান্ট সবসময় হেলে বসি বা যদি এরকম ভাবে কাজ করি, তাহলে কিন্তু দীর্ঘদিন আস্তে 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 যাওয়ার পরে আমার কিন্তু রাইট সাইডে ডিস্ক বাল্জ হতে পারে, বা আমি যদি রাইট সাইডে দেখে থাকি আমার কিন্তু পোস্টেরো সেন্ট্রাল না হয় পোস্টেরো ল্যাটারাল লেফট সাইডে কিন্তু ডিস্ক বাল্জ আসতে পারে। সেই জন্য পশ্চার মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে কোমরটাকে স্টেবল করা। যদি কোমরে জোর না থাকে, কোমরের মাসল লিগামেন্ট যদি স্ট্রং না থাকে, তাহলে টেম্পোরারি যখন আমার এই ডিস্ক বাল্জটা হয়েছে বা সিমটম হচ্ছে, তখন কিন্তু আমরা ফিজিওরা একটা লম্বা সাপোর্ট বেল্ট প্রেসক্রাইব করে থাকি টেম্পোরারি। কারণ বেশি দিন যদি বেল্ট ইউজ হয়, এটা কিন্তু সবার ভুল ধারণা। আমরা অনেক পেশেন্টকে দেখি যারা দীর্ঘদিন বেল্ট পরে চালিয়ে দিচ্ছেন, তারা কিন্তু কোমরের ভালো থেকে অনেক বেশি খারাপ করছেন। তার কারণ হচ্ছে কোমরের বেল্ট যদি দীর্ঘদিন পরা হয়, এলএস স্পাইনের বেল্ট যদি দীর্ঘদিন পরা হয়, তাহলে কিন্তু আমাদের কোমরের মাসেলস গুলো আর কোনো কাজ করছে না, মাসেলস এর কার্যক্ষমতা অনেক কমে যাচ্ছে। সেই জন্য দীর্ঘদিন যদি দেখা হয়, তাহলে কিন্তু মাসেল আস্তে আস্তে উইক হতে থাকে, মাসেল অ্যাট্রফি হতে থাকবে। সেই জন্য বেল্ট পরা ইজ নট রেকমেন্ডেড ফর লং টার্ম। সেকেন্ড হচ্ছে স্পাইনের যে মাসেলস গুলো আছে, সেই মাসেলস গুলোকে ভালো করে গরম সেক দেওয়া, যাতে সেই মাসেলস গুলো রিল্যাক্স হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে, ফ্লেক্সিবিলিটি বাড়ে, যাতে আপনি ফরওয়ার্ড বেন্ডিং করলে মাসলটা যেন প্রপার স্ট্রেচড হয়। প্লাস আপনি এক্সারসাইজ যখন করবেন, তখন যেন মাসলটা প্রপার এফিসিয়েন্টলি কাজ করতে পারে। পেইন রিডাকশনেও কিন্তু গরম শেক বা হট ফোমেন্টেশনের একটা বড় ভূমিকা রয়েছে। তো ফার্স্ট হচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং বন্ধ করা, সেকেন্ড হচ্ছে লাম্বার সাপোর্ট একটা বেল্ট পরা, থার্ড হচ্ছে নিজের পশ্চারটাকে মেনটেন করা, ফোর্থ হচ্ছে হট ফোমেন্টেশন করা, ফিফথ হচ্ছে কিছু বেসিক এক্সারসাইজ যেটা পিআইবিডির এক্সাক্ট গ্রেড না দেখেও শুরু করা যায়। লাম্বার স্পাইনের জেন্টাল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। সোজা হয়ে শুয়ে দুটো হাঁটু ভাঁজ করে আমরা কিন্তু লাম্বার স্পাইনের রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, লেফট টু রাইট রোটেশন আমরা করতে পারি। সায়াটিক নার্ভের মোবিলাইজেশন থেকেও ভালো বলা হবে যদি আমরা বলি গ্লাইডিং। কিভাবে করতে পারি? পাটাকে সোজা রেখে, পায়ের পাতা এরকম সোজা থাকবে আর স্ট্রেট থাকবে, মাথা নিচে নামাতে হবে, তার সাথে পায়ের পাতা নামবে, মাথা উপরে তোলা হবে, পায়ের পাতা উঠবে। জাস্ট এই মুভমেন্টটা চলবে কনস্ট্যান্ট। 1 2 3 4। আমরা সায়াটিকার এক্সারসাইজ নিয়ে একটা ডিটেইল ভিডিও বানাবো, বাট এই 2-3 রকম এক্সারসাইজ আপনারা ইজিলি করতে পারেন। স্পাইনের রোটেশন পেইন ফ্রি, সেকেন্ড হচ্ছে সায়াটিক নার্ভের গ্লাইডিং। আর এছাড়া যদি ব্যথা না থাকে, তাহলে অল্প অল্প হিপ এক্সটেনশন আর স্ট্রেট লেগ রেজ কিন্তু আমরা করতে পারি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ট্রাফিক লাইট সিগন্যাল ইউজ করে থাকি। সেটা কি জিনিস? মেকেনজি বলে একটা মেথড আছে, যেটাতে আমরা কিন্তু আস্তে আস্তে স্পাইনটাকে এক্সটেনশনে নিয়ে যাই। মানে আমাদের স্পাইনের যেটা ফ্লেকশন হয়, এক্সটেনশন নিয়ে যাওয়া। কারণ এক্সটেনশনে গেলে কিন্তু যে ডিস্ক বাল্জ বা ডিস্ক প্রোলাপসটা হয়, সেটা কিন্তু ধীরে ধীরে ভেতরের দিকে যেতে সাহায্য করে। কিন্তু এর অনেক গ্রেডিং আছে, অনেক কিউটিএফ আছে। সেই জিনিসগুলো কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট প্রপার অ্যাসেসমেন্টের পরে আপনাকে ভালো করে গাইড করে দিতে পারবেন। সেই জন্য আমি রেকমেন্ড করবো না যে এটা নিজে থেকে শুরু করার জন্য। আপনি এই 2-3 রকম এক্সারসাইজ বাড়িতে শুরু করতে পারেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, আপনি কি কোনো নিউরোলজিস্টের কাছে যাবেন? আপনার কি কোনো নিউরোলজিস্ট বা নিউরো সার্জনের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা আছে? প্রথম কথা আমি বলি, যদি আপনি খুব সমস্যায় না ভোগেন, যদি এরকম না হয় যে আপনার পেরি অ্যানাল রিজিয়ন একটা অবশ হয়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে যেন আপনার সেন্সেশনটা কম, এই জিনিসটাকে সুডেক্স অ্যানাস্থেসিয়া বা সুডেক্স ফেনোমেনা বলা হয়ে থাকে। এই ধরনের সমস্যা না থাকলে ইমিডিয়েট নিউরো সার্জনের কাছে যাওয়ার দরকারই, নিউরোলজিস্টের ওপিনিয়ন আপনি নিতে পারেন। কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে
আপনার পেইন কতটা। আপনার যদি ব্যথা ট্রিমেন্ডাস হয়, আপনি বিন্দু মাত্র শুয়ে থাকতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু নিউরোলজিস্টরা প্রিগাবালিন জেনারেলি প্রেসক্রাইব করে থাকেন বা গাবাপেন্টিন প্রেসক্রাইব করে থাকেন, যেটা ব্যথা কমাতে সাহায্য করে। কোনো ক্ষেত্রে মিথাইল কোবালামিনও প্রেসক্রাইব করা হয়। কিন্তু এছাড়া কোর ট্রিটমেন্ট, অ্যাকচুয়াল সমস্যার সমাধান কিন্তু ফিজিওথেরাপি দিয়েই হবে, কারণ কোনো ওষুধ কিন্তু আপনার সেই ডিস্ক বাল্জটাকে ভেতরে ঢোকাতে পারবে না। এটা একটা মেকানিক্যাল সমস্যা, এটাকে মেকানিক্যাল ভাবেই ঠিক করতে হবে। এই জিনিসটাকে ভেতরে ঢোকানোর জন্য স্পেসিফিক এক্সারসাইজ, স্পেসিফিক ম্যানুভার, স্পেসিফিক মোবিলাইজেশন আর স্পেসিফিক কিছু টেকনিক আছে যেগুলো ফিজিওথেরাপিস্টরা, স্পেশালি নিউরো ফিজিওথেরাপিস্টরা ইউজ করে থাকে। তো আপনার যদি আজকের পর সায়াটিকার কোনো সমস্যা হয়, তাহলে আপনি বিন্দু মাত্র সংশয় না করে আপনি চলে যান আপনার নিয়ারেস্ট কোনো ভালো ফিজিওথেরাপিস্টের কাছে, একটা ভালো অ্যাসেসমেন্ট করান আর সায়াটিকা বা ডিস্ক বাল্জ আছে কিনা সেটা যাচাই করুন। ইভেন আমরা তো বলি সবসময় এমআরআই করানোর প্রয়োজন হয় না যদি না খুব বেশি সমস্যা থাকে। এই খুব বেশি সমস্যাটা কতটা সেটা কিন্তু আপনি বলবেন না, সেটা কিন্তু আপনার মেডিকেল প্রফেশনাল, আপনার ফিজিওথেরাপিস্টই আপনাকে বলে দেবে। যদি প্রয়োজন হয় সে আপনাকে এমআরআই প্রেসক্রাইব করবে। তো আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সায়াটিকা নিয়ে বা কোমর ব্যথা নিয়ে বা ঘাড়ে ব্যথা নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে আপনারা যদি জানতে চান, তো অবশ্যই জানাবেন। আমরা কিন্তু রেগুলার প্রত্যেকদিন ফেসবুকে, ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করি, সেগুলো দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।